পৃথিবীর মানুষ আমাদের সম্পর্কে যেভাবে খুশি সেভাবে ভাবুক। আই ডোন্ট কেয়ার। তোমার ফ্যামিলি না মানলে তুলে নিয়ে যাব তোমায়। কজ আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। আই লাভ ইউ। আমি হাসলাম। ভালো লাগছিল তার মুখে ম্যাজিক্যাল ওয়ার্ডগুলো শুনতে। বারবার শুনতে ইচ্ছে করছে। চোখ বুজে তার বুকে মাথা ঠেকিয়ে আছি। শান্তির জায়গা মনে হচ্ছিল। হেফাজত। রাত ৩:32। ঘুম নেই চোখে। ভাসছে তার ছবি আমার চোখে। ভালোভাবে খেয়াল করলাম আমার চোখে পানি। তাকে হারানোর ভয়ে। একদিনে এত অনুভূতি ভালোবাসা কিভাবে আসলো আমার মনে জানি না। বুকেই ব্যথা হচ্ছে ভাবতেই সে কতটা কষ্ট নিয়ে দিন কেটেছিল। 4 বছর আমায় ভালোবেসেছে। কত রাত জেগেছিল, অনেক রাত জেগেছে। আর আমি ঘুমিয়েছি। মানবে তো বাবা মা তার ভালোবাসা? মেনে নিবে আমাদের? কোনো বাবা মাই চাইবে না তার মেয়ের থেকে 13 বছরের বড় কোনো পুরুষের সাথে বিয়ের ব্যাপারটা। কি হবে? না মানলে তার হাত ধরে অন্য জগতে পা রাখবো? যদি সেই জগতে সে না যায়, আমি একাই যাব। কারণ তাকে ছাড়া থাকা অসম্ভব। এখন ব্যাপারটা ক্লিয়ার। স্যারের ব্যবহারে এত কেন খারাপ লাগতো? কারণ তার জন্যে মনের কোণে অনুভূতি ছিল যেটা খুঁজে পাইনি। এখন পেয়েছি। আর তার শরীরে মেখে নিয়েছি। নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত সেই অনুভূতি হারাবার নয়। না ঘুমিয়ে রাত পার হলো। আজ আল্লাহর দরবারে হাত পাততে অনেক ইচ্ছে করছে। আর সেই দোয়ায় আমি আমার স্যারকে সারা জীবনের জন্য চাইবো। আমিও তাকে চাইবো। নামাজ পড়েছি। মা বাবার সাথে জীবনে স্যারকেও চেয়েছি। তাকেও চাই আমার অতিরিক্ত। এত তাড়াতাড়ি উঠেও দেরি হয়ে যাচ্ছে স্কুলের জন্য। কেন যে পুতুল বানাতে গেলাম, হায় আল্লাহ। আমার আর স্যারের পুতুল কি জাদু করলো আমায়? এত অনুভূতি নিয়ে কিভাবে বাঁচবো? হার্টফেল না হয়ে যায়? না, হার্টফেল হলে তো আজকেও লেট। অপরাধীর মতো মাহবুব স্যারের বকা শুনছি। কাল থেকে ঢুকতে দেবেন না স্কুলে। কিন্তু আফসোস, স্যারকে দেখতেই পেলাম না। ক্লাসে স্যার আসেননি। পেছনে বেঞ্চে বসতেই হাসান আর নিম্নিও সামনে থেকে পেছনে এসে পড়লো। আজ আর কোনো ভুল করব না। হাসান পেছনের মধ্যে নিম্নিকে দিয়েছে আর সামনে আমি বসেছি। না হলে থাপ্পড়ে এবার 2 গালেই পড়বে। এমন থাপ্পড়ই মেরেছে যে দাঁত সহ ব্যথা। আহ! এই বেলি কি ভাবছিস? আর কাল স্যার তোকে কোথায় নিয়ে গেছিল? তোকে আবার মারেনি তো? না, বলেছে স্যার বাসায় পড়তে। আর কিছুই বলতে হয়নি। ক্লাসে স্যার এসে পড়েছেন। ভালোই ক্লাস করলাম। টিফিনে নিচে নামলাম। কিন্তু স্যার কোথায়? কোথাও তো দেখছি না। তাকিয়ে থাকতেই দেখলাম একটি ক্যান্টিনের পাশে স্যারদের সাথে বসে চা খাচ্ছেন। আর সেদিকেই আমাদের ক্লাসের আর 9-এর মেয়েরা ঘোরাঘুরি করছে। অসহ্য। আজ টিফিনও আনিনি। হাসান আর আমি ক্যান্টিনের দিকে যাচ্ছি। স্যারের দিকে আর চোখে তাকালাম। সে ঠোঁট নাড়ালো। গুড মর্নিং। আমার অনেক ভালো লাগলো ব্যাপারটা। আমি মাথা নাড়িয়ে ঠোঁটের ইশারা করলাম। ক্যান্টিনে যাওয়ার পথে একটি পিচ্চি মেয়ে এসে থামলো। আপু, এটা তোমার জন্য। টিফিন বক্স হাতে নিতেই স্যার ইশারায় নিতে বললেন। আমি মিষ্টি হেসে বক্সটা হাতে নিয়ে হাঁটা ধরলাম। পিছনে হাসান প্রশ্ন করতে করতে মাথা ঝাঁকিয়ে ফেলছে। পরপর 4টা ক্লাস করলাম। একটা ক্লাসও আমার মন ছিল না। মন তো অন্য কারোর কাছে। ফেরত তো দিচ্ছেই না। প্রত্যেকটা ক্লাসে হুহা করে কাটিয়েছি। এট লাস্ট কৃষ্ণা স্যারের ক্লাস। তখনও আমার ধ্যান ছিল হাসানের প্রেমালাপে। ফিল্মি লাইনে গাচ্ছে নিম্নির জন্য। আর নিম্নিও লজ্জায় লাল নীল হচ্ছে। ওদের টুকটাক ঝগড়া ভালোবাসা দেখতে আমার ভালোই লাগছে। অবশ্যই ভালো লাগতো না, কিন্তু এখন নিজে প্রেমে পড়ার পর থেকে ভালো লাগতে শুরু করেছে। প্রেমের বাতাস লেগেছে গায়ে। প্রেমের সুগন্ধ কিন্তু প্রচন্ড তীব্র, যেই ঘ্রাণ বিছিয়ে পড়েছে 2 মনে। আমি যখন হাসানের দিকে তাকিয়ে হাসছি, তখনই স্যারের প্রবেশ। আশেপাশে সকলেই দাঁড়াতেই দেখে আমিও দ্রুত দাঁড়ালাম। ব্ল্যাক শার্টে তো ভালোই লাগছে। অ্যাটিটিউড যে কই থেকে কিনে আনে এত, মাবুদ জানে। ডান হাত দিয়ে ইশারা করলো বসতে। স্যার পড়াচ্ছে আর আমি লজ্জার মাথা খেয়ে তাকে এক নজরে দেখেই যাচ্ছি। স্যার মেবি অস্বস্তি ফিল হচ্ছিল। আমায় অনেকবার চোখ দিয়ে ইশারা করেছে বইয়ের দিকে তাকাতে,
কিন্তু আমার না স্যারকে দেখতে বেশ ভালো লাগছিল। ওফ, স্যারের পড়ানোর স্টাইল, হাতের ইশারা, সবকিছু চোখ ধাঁধানোর মতন। আচ্ছা, স্যারকে একটু জ্বালালেই বিষয়টা কেমন হবে? যেই ভাবা সেই কাজ। স্যারের চোখ আমার দিকে আসতেই ঠোঁট দুটো উঁচু করে চুমু ছাড়লাম। স্যারের এক্সপ্রেশন যা ছিল, হাসি আটকিয়ে তার দিকেই তাকিয়ে আছি। সে দ্রুত মুখ ঘুরিয়ে কাশতে শুরু করলো আর চোখে আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো। আমি চোখ টিপ মারতেই বলে উঠল, বেলি, আমি তো ধরফড়িয়ে দাঁড়ালাম, ভয় পেয়ে গেছি। স্যার যদি এখন সকলের সামনে থাপ্পড় মারেন? জি স্যার। এত কিসের কথা বলো? চুপচাপ দাঁড়িয়ে থাকো, নজর বইয়ের দিকে রাখো। এদিক ওদিক তাকাতে দেখলে ক্লাস থেকে আউট করে দেব। যাহ বাবা, দাঁড়াতে বললো। এখন আরো বেশি ডিস্টার্ব করব। সে আবার পড়াতে শুরু করলো। যেহেতু আমি দাঁড়ানো, সর্বপ্রথম তার চোখ আমার দিকেই আসবে। তাই যখনই সে ঘুরে তাকালো, তখনই আমি আমার ডান হাতের বৃদ্ধা আঙুল দিয়ে ঠোঁট স্লাইড করলাম। সে তো বড় বড় চোখ করে তাকিয়ে ঢোক গিলল। আমার না বেশ মজাই লাগছে তাকে বিরক্ত করতে। ৪৫ মিনিটের ক্লাসে স্যারকে প্রচন্ড বিরক্ত করেছি। ক্লাস থেকে যাওয়ার সময় চোখ রাঙিয়ে তাকিয়েছে। বেশ মজা নেওয়া গেল, কিন্তু এই মজার পরিণামটা তো আমার জানা ছিল না। স্কুল শেষে গেটের কাছে ফুচকা খাচ্ছিলাম, তখনই দেখি স্যার দাঁড়িয়ে কথা বলছে। পাশে একটি মেয়ে, মাশাআল্লাহ, সে প্রচন্ড সুন্দরী। লাল সালোয়ার স্যুট, ওড়না এক সাইডে, হাতে হ্যান্ডব্যাগ। মোস্ট ইম্পর্টেন্ট, স্যারের বয়সী। দুজনের উচ্চতা সমান দেখাচ্ছে, কারণ মেয়েটি উঁচু হিল পরা। পাশাপাশি বেশ মানিয়েছে। স্যার এমন কাউকে ডিজার্ভ করেন। আওয়াজ পাচ্ছি কিছুটা তুই তুকারি করে কথা বলছিল। হয়তো ফ্রেন্ডস হবে, কিন্তু যাই বলি প্রচন্ড রকমের মানাচ্ছিল। আমার সাথে স্যারের একদমই বনে না। কোথায় সে আর কোথায় আমি? ব্যাগে ২০ টাকা ছিল, কিন্তু নেই। আল্লাহ, চুরি হলো নাকি? এখন কি করব? ফুচকার বিলও তো দিতে পারছি না। হাসানকে বলতেই নিচ্ছিলাম, তখনই স্যার পাশে এসে দাঁড়ালেন। কি হয়েছে? আমি মাথাটা দুপাশে নাড়ালাম। না। আরো খাবা? স্যার তার মানিব্যাগ বের করলেন পকেট থেকে, ১০০ টাকার নোট দিয়ে বললেন, আমার দিকে ফিরে বলল, চাচা, এর ফুচকার বিল রেখে দিও। বাকি টাকা নিয়ে সোজা বাসায় চলে যাও, দেরি হচ্ছে। তোমাকে তো পরে দেখব। কথাটা বলেই স্যার ওই সুন্দরীকে নিয়ে অন্য পাশ দিয়ে হাঁটা ধরলেন। আমি তাকিয়েই আছি। পেছনে ফিরে আবারও ইশারা করলেন বাসায় যেতে। আমি টাকাগুলো ব্যাগে ভরে হাঁটা ধরলাম। ভাবতে লাগলাম, স্যার কিভাবে বুঝলেন যে ফুচকার টাকা নেই আমার কাছে? কি জানি। তোমাকে তো পরে দেখব মানে কি ছিল? দুপুর ৩টা বাজতে চললো। প্রাইভেটে যেতে ইচ্ছে করছে না, কিন্তু শরীর সায় দিচ্ছে না। প্রচন্ড খারাপ লাগছে, অস্বস্তি ফিল হচ্ছে, গায়ে জ্বর আসবে বলে মনে হচ্ছে। ভাবতে ভাবতেই ঘুমের জগতে চলে গিয়েছি। পরীদের মতো উঠছি। আমার পাশেই দ্রুত দৌড়াচ্ছে আমার প্রিন্স। আমায় ধরার জন্য ছুটে চলেছে আমার পেছনে, কিন্তু আমি এত দ্রুত ধরা দিচ্ছি না। মেঘের পেছনে লুকাচ্ছি আর তাকে রাগাচ্ছি। হঠাৎ একটি কালো ড্রেসের পরিয়ে সে আমার প্রিন্সের হাত ধরে নিয়ে যাচ্ছে, আর আমার প্রিন্সও চলে যাচ্ছে। দ্রুত পেছনে ছুট লাগালাম, তার আকুতি মিনতি করতে লাগলাম, কিন্তু সে ছায়ার মতো মিলিয়ে গেল। চিৎকার করে কেঁদে উঠলাম। মেঘগুলো কেঁদে যাচ্ছে পাল্লা দিয়ে। লাফ দিয়ে উঠে পড়লাম। ঘামে ভিজে গেছে সম্পূর্ণ, চোখে বিন্দু বিন্দু জল। গায়ের তাপ আগের থেকে বেড়েছে, উঠতেও কষ্ট হচ্ছে। চোখ বুজে শুয়ে রইলাম। স্বপ্নের কাহিনীগুলো বড্ড যন্ত্রণা দিচ্ছে। কি দেখলাম? কেন দেখলাম? কাউকে নিতে দিব না আমার প্রিন্সকে। সে শুধু আমার প্রিন্স। আওয়াজ আসতেছে কিসের? উফ, কি বাড়ি দিচ্ছে বারবার। রুমের তো কেউ নেই। মাথা উল্টিয়ে তাকাতেই দেখলাম জানালায় কেউ টোকা দিচ্ছে। ভয় পেয়ে গেলাম। দ্রুত আম্মুকে ডেকে আনলাম। আম্মু খুলেই দেখলো সম্পূর্ণ অন্ধকার, কেউ নেই। কিরে, কেউ তো নেই? এগুলো বাদ দিয়ে শুয়ে রেস্ট নেই। আম্মু রান্নাঘরের দিকে চলে গেল। আমিও ঘুমোতে যাব, তখনই আবারও টোকানোর আওয়াজ। এবার আরো ভয় পেয়ে গিয়েছি। কাপা গলায় জিজ্ঞেস করলাম, কে? বেলি, জানালাটা খুলো। হোয়াট? স্যারের আওয়াজ। আমি দ্রুত জানালা খুলতেই সে রুমে প্রবেশ করলো লাফ দিয়ে। ফিসফিসিয়ে বলল, আগে আওয়াজ দেবে তো?
যে ওখানে কে সামথিং কিছু, তা না মাকে ডেকে নিয়ে এসেছো? আমি চোখ ছোট ছোট করে জবাব দিলাম, আমি তো ভয় পেয়েছিলাম। আপনি এখানে এভাবে কেন এসেছেন? সে বিছানায় গিয়ে বসলো, আমার হাত ধরে পাশে বসিয়ে বলল, জ্বর কিভাবে আসলো? ওষুধ খেয়েছো? জি। কাল স্কুল যেতে হবে না? রেস্ট নিও কেমন? আমি মাথা নাড়াতে মায়ের পায়ের আওয়াজ। এই বেলি, জানিস কি হয়েছে আজকে? কথাগুলো বলছে আর এদিকে আসছে। এত দ্রুত তো জানালা চপকানো যাবে না। এই সেরেছে, মা আসতেছে। বিছানার নিচে ঢুকুন। আরে দাঁড়িয়ে আছেন কেন? অ্যাটিটিউড রেখে চালু করুন। বেচারা স্যার, সে তো করুণ চোখে তাকাচ্ছিল। সে দ্রুত ঢুকতেই মা প্রবেশ করলো। তোর বাবা আজ আমায় এই চেইন কিনে দিয়েছে, সুন্দর না? হ্যাঁ মা, অনেক সুন্দর। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা ঘুমা। হ্যাঁ, এভাবে লক্ষ্মী মেয়ের মতো ঘুমা। আর রুমটার এই অবস্থা কেন? ঝাড়ু দিতে হবে তো। কথাগুলো বলেই মা ঝাড়ু খুঁজতে লাগলো। ঝাড়ু তো বিছানার নিচে, এখন কি হবে? আমি লাফ দিয়ে উঠে বসলাম। মা, এখন ঝাড়ু দিতে হবে না, সকালে দেব আমি। তুমি সিরিয়াল দেখো। আচ্ছা ঠিক আছে, তা জানালাটা এভাবে খুলে রেখেছিস কেন? তোর বাবাকে কত করে বললাম যে জানালাটা আটকানোর ব্যবস্থা করো, আজ তো একজন ঢুকতে পারবে। তুই জানালা অফ করে রাখবি, খুলবি না। কথাগুলো বলেই জানালা লাগিয়ে আমার পাশে বসলো। জ্বর কমেছে? অনেকটা। চুলগুলো বাঁধতে পারিসনি? আয় বেঁধে দি। মা, তুমি টিভি দেখো, আমি আসছি ওইখানে। পাক্কা? হুম। তাড়াতাড়ি আয়। আমি মাথা ঝাঁকালাম। মা বেরোতে বড় এক শ্বাস ফেললাম, সাথে সাথেই মা আবারও ঢুকলো। বেলি, তুই তোর বক্সটা কোথায়? বিছানার নিচেই তো রেখেছিলাম। মা উকি দিতে যাবেই তার আগে চিল্লিয়ে উঠলাম, মা এখন কেন? পরে দেখিও। আরে তোর বাবার জুতোগুলো মুছে রাখতে বলেছে, কাল দাওয়াত আছে। আচ্ছা, আমি বের করে দিচ্ছি। তুই তো অসুস্থ। আরে মা, তুমি বিছানায় বসো, আমি বের করে দিচ্ছি। বিছানার নিচে উকি মারতেই দেখি স্যারের মুখটা বুম হয়ে আছে। যা হাসি আসছিল না। আমি চোখের ইশারা করলাম তার পেছনের বক্সটা এগিয়ে দিতে। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। কিরে বেলি, দ্রুত বের কর, না পারলে আমি বের করছি। না, আমি আনছি তোরে বাবা, বসো। আমি তাকে হাত দিয়ে চাপতে ইশারা করলাম। সে আরো আমার দিকে চেপে এলো। তার পিঠ আমার এক সাইডে স্পর্শ করছে। উফ! হাত বাড়িয়ে বক্সটা দ্রুত নিচে যাব, অমনি গালে তার ঠোঁটে স্পর্শ পেলাম। আহ! আমি তো সেখানেই স্টপ। স্যার আমায় ঠেলে বাহিরে বের করে দিলেন। মা বক্সটা নিয়ে বলল, ঝাড়ুটাও দে, বিছানার নিচেই আছি। এইবার আওয়াজ করেই বললাম, মা, বিছানার নিচে যা আছে সব লাগবে তোমার? মা থতমত খেয়ে চলে গেল। আর তখনই সে বিছানার নিচ থেকে বেরিয়ে আসলো, আমার হাত ধরে ওঠালো, বিছানায় বসিয়ে তার কাপড় ছাড়তে লাগলো, মিররের সামনে চুলগুলো ঠিক করতে লাগলো। আর আমি তাকে দেখতে লাগলাম। সে আমার সামনে দাঁড়ালো, কপালে হাত রেখে বলল, বাহ, আমি আসতেই জ্বর গায়েব। আমি তার দিকে তাকালাম। সে মুচকি হেসে আমার গাল টেনে বলল, কাল যেখানে যাচ্ছ দাওয়াতে, সেখানেই আমিও থাকবো। আমার বন্ধুর বিয়ে, তাই বাচ্চাদের মতো জিন্স গেঞ্জি পরে আসবা না, মেয়েদের মতো রেডি হয়ে আসবে। চুল যেন খোলা দেখি, ঠিক এমন। কথাগুলো বলে কপালে চুমু খেয়ে জানালার মাঝে লাফ দিয়ে ফ্লোরে পড়লো। আমি তাকাতেই হাতের ইশারা করলো। কিছুটা দূরে তার গাড়ি। মুচকি হেসে জানালা লাগাতে ইশারা করলো। আমি লাগাতে গাড়ি স্টার্টের আওয়াজ পেলাম। তাকে দেখার পর থেকে সব ভালো লাগছে। জ্বর, কৌতূহল, মাথা ঝিমঝিম সব গায়েব। ডক্টর মনে হচ্ছে লোকটাকে। আমি হেসে আয়নায় নিজেকে দেখতে লাগলাম। কিছুক্ষণ আগে সে এখানে তার চেহারা রেখেছিল। কাল ফ্রাইডে, দাওয়াত পড়েছে। আজ গায়ের হলুদেও যেতে হবে। আমার শরীর ভালো না, তাই মা যাবে না বলে দিয়েছে। কিন্তু কাল তো যেতেই হবে। কি পরবো? মেয়েদের মতন সালোয়ার স্যুট পরবো নাকি? উফ! দাঁত ব্রাশ করতে করতে ছাদে পৌঁছালাম। ঘুমে আমি ঢুলু। দেওয়ালে হেলান দিয়ে চোখ বুজে ব্রাশ করছি। দাঁত ব্রাশের পরিণতি নিচে ফালাতে যেতে চোখ গেল দূরবর্তী বিল্ডিং এর ছাদে। হট বডি রেডি করছেন তৃষ্ণা স্যার। পাশেই এক মহিলা কাপড় মেলছেন। মহিলার দুই সাইডে দুটো বড় বড় আপু।
একটি বিল্ডিং এর মালিকের মেয়ে আর একটা তার চাচাতো বোন, দুটোই আর চোখে আমার প্রিন্সকে চেক আউট করছে। আমার প্রিন্সকে চেক আউট করছে। হ্যাঁ, আমি ব্রাশ মুখে রাখা অবস্থায় বড় বড় চোখ করে তার পোশাক করা দেখছি, সাথে দুই আপুর কুনজর। পোশাক করেই যাচ্ছে, আরে পাশে মেয়েরা কুনজর দিচ্ছে, সেদিকেই পাত্তাই নেই। পচা প্রিন্স, পচা স্যার। চলে যেতে নিচ্ছিলাম, তখনই কি মনে করে পেছনে ফিরতেই দেখি স্যার আমার দিকে তাকিয়ে বটলে পানি খাচ্ছে। আমি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলাম, তাতে তার বিন্দু মাত্র রিয়াকশন দেখলাম না। মিষ্টি হেসে ঠোঁট নাড়ালো। গুড মর্নিং। হাহ, ফাদার মর্নিং। সাত সকালবেলায় মুডটাই জেলাসিতে শেষ করে দিল। আবার মর্নিং। মুখ বেঁকিয়ে নিচে চলে আসলাম। কেন রে দাদা, রুম নেই যেখানে উলঙ্গ হয়ে পুশআপ কর? কে বারণ করেছে? তারপরও অন্য মেয়েদের সামনে খালি শরীরে কেন এগুলো করবে? মিষ্টি জল দিয়ে স্যারের গোসল করা উচিত, কুনজর কেটে যাবে। শুক্রবার, তাই আজ বিল্ডিং এর সকল ভাই বোনরা বাসায়। নিচু তলায় থেকে সুবিধাই হয়েছে, বাইরের দৃশ্য দেখতে পারি রুমে বসেই। বসে বসে অন্যবারের আপুদের সাজগোজ দেখছি। আমাদের ড্রেসিং এ এক একজন নায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিয়ে বাড়ি বলে কথা। লেহেঙ্গা পরেছে 5টাই আপু, অপ্সরাকেও হারিয়ে যাবে 5জনই। আমারও কিছু ভালো লাগছে না। 12টা বাজতে চললো। এখন রেডি হতে না গেলে নির্ঘাত কপালে থাপ্পড় জুটবে। জিন্স গেঞ্জি বের করলাম পরার জন্য, সাথে সাথেই স্যারের কথাটা কানে আসলো, মেয়েদের মতো ড্রেস আপ করিও। হাহ, মেয়েদের মতো? ধুর, বাবা লং কামিজ কিনে দিয়েছিলেন, একদিনও পরে দেখা হয়নি, আজ পরবো। ফ্রেশ হয়ে ড্রেসটা পরে নিলাম, চুলগুলো স্ট্রিট করে পিঠে ছেড়ে দিলাম, ওড়নাটা এক সাইডে নিলাম, আর সাথে তো আছেই আটা ময়দা, মানে ওই টুকটাক সাজ। ফাউন্ডেশন, ম্যাট লিপস্টিক, আইশ্যাডো, আই মেকআপ, ব্লাশার, ফুল কাভার হালকা হিলস পরলাম, অ্যান্ড ডান। রেডি হয়ে সোফায় বসে আছি আমি আর বাবা। সাজুগুজু করতে ব্যস্ত মা আর বিল্ডিং এর আপুরা। এখনো কি সাজছে মাবুদ জানে, এত মেকআপ কেন লাগাচ্ছে? হালকা দিলেই তো ভালো লাগে। বাবা ফোন টিপছি আর চোখে সকলের সাজুগুজু দেখছি। 1টার দিকে বেরিয়ে পড়লাম। চাইল্ড লাইন যেতেই পৌঁছালাম গন্তব্যে। তখনও ফোন চালাচ্ছি, আইডিতে নানান লোকের স্ট্যাটাস দেখছি। ভেতরে ঢুকতেই গলার আওয়াজ কানে ভাসলো, স্যারের ভয়েসের মতন। আমি দ্রুত ভেতরে ঢুকতেই দেখতে পেলাম কিছু আপু আর ভাইয়াদের মাঝে স্যার গিটার নিয়ে সুর তুলছেন। আমার দিকে মিষ্টি হেসে তাকালেন, ঠোঁটের ইশারা করলেন। ওয়াও! আমার সাজুগুজের পুরস্কার ছিল স্যারের রিয়াকশন। গাল দুটি মনে হচ্ছে উঁচু হয়ে লাল হচ্ছে। আমি লজ্জা পাচ্ছি, কিন্তু আমি রেগে আছি। গিটারটা টুংটাং বাজিয়ে গেতে শুরু করলেন। সবাই হাততালি দিয়ে ঠান্ডা হয়ে রইল স্যারের আওয়াজ শোনার জন্য। চাই না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে। আর চোখে আমাকে দেখছিলেন। উফ, তার চাহনি, মন চাচ্ছিল দৌড়ে তাকে জড়িয়ে ধরি টাইট করে। আমার চোখ দুটি লাল হয়ে আছে। সে কেন এত ভালোবাসে আমায়? আমিও দিন দিন পাগল হচ্ছে তার জন্য। চোখ থেকে চোখ এড়াতে যে ইচ্ছে হচ্ছে না। সারা জীবন তার এই চোখে তাকিয়ে থাকতে চাই। সারা জীবন, আমার মৃত্যুর আগ পর্যন্ত। জোরে সোরে চিল্লানোর আওয়াজ আসলো একজন থেকে। স্যার! জোরে সোরে চিল্লানোর আওয়াজ আসলো। একজন তো স্যারের হাত ধরে ঝাঁকাচ্ছে আর তার তারিফের পুল বাজছে। আর মেয়েগুলো স্যারকে উঠতে দেখে সাজুগুজু ঠিক করতে লাগলো আর তার সামনে এগোতে লাগলো। জেলাসি ফিল হচ্ছে কেন? সে এত সুন্দর কেন? সে এত হ্যান্ডসাম না হলে কি কেউ নজর দিত? আমাদের বিয়ে হলে যখন বেড়াতে যাব বাহিরে, তখন স্যারের মুখে কালি মেখে দিব, কেউ নজর দিবে না। কালি মাখতে না দিলে মাস্ক লাগিয়ে দিব। একে নিয়ে হাঁটার রিস্ক হবে যদি মেয়েরা পটিয়ে নেয় আমার হ্যান্ডসাম প্রিন্সকে। কিন্তু আমার নিজেকে প্রচন্ড সৌভাগ্যবান মনে হচ্ছে। স্যারের ভয়েস আগেও শুনেছি, কিন্তু আজ বেশি ভালো লাগছে। কেন? অবশ্যই তার ভালোবাসার স্বাদে।
ড্যাশিং লাগছে স্যুট পরে, আর চোখে তার তাকানোর চাহনি আমার মনে ঝড় তুলে দেয়। গরম লাগছে এই ঠান্ডা আবহাওয়ায়ও। মায়ের পেছন পেছন চলে এলাম। আগে খেয়ে নেই। খেতে বসবো তখনই স্যার পাশে এসে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। আঙ্কেল কোথায়? ওই তো বন্ধুদের সাথে খাচ্ছে। তা আপনিও যান, ওই যে সকল আন্টিরা আড্ডা দিচ্ছেন। বেলির নাকি খিদে পেয়েছে। আপনি যান, আমার সাথে খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে বেলি, আমি ওখানের দিক যাচ্ছি। তৃষ্ণার সাথেই থাকিস কেমন? আমি মাথা নাড়ালাম। স্যার মুচকি হেসে চেয়ার টেনে দিলেন। আমি বসতেই পাশে তিনিও বসলেন। গানটা কেমন লেগেছে? তোমায় ডেডিকেটেড করা। চাই না তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে। তুমি কারো নও, তুমি শুধু আমার। আমি এক নজরে তার দিকে তাকিয়ে আছি। তার চোখ, উফ! সে ফিসফিসিয়ে বলে উঠল। লিপস্টিক কেন লাগিয়েছো? আমি ভ্রু কুচকে তাকালাম তার দিকে। আই কান্ট কন্ট্রোল, কিস করতে মন চাচ্ছে তো। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকাতেই সে চোখ টিপ মারলো। হায়, কি দিয়ে তৈরি এই লোক! তার শরীরের পশমগুলো মেবি রোমান্টিক। আমি খেতে ব্যস্ত। হঠাৎই আমার বাম হাতে স্পর্শ পেলাম। খাবার মুখে আটকে গেল। পাশে তাকাতেই দেখলাম অন্যদের সাথে কথা বলায় ব্যস্ত। এমন ভাব সে কিছুই করছে না, খাচ্ছে আর কথা বলছে, অথচ আমাকে খেতেই দিচ্ছে না। আঙ্গুলের মাঝে আঙ্গুল গুজে দিচ্ছে, আর আমার দম বন্ধ হওয়ার মতন অবস্থা। হাত টান দিলাম, সাথে সাথে আরো চেপে ধরলো। তাও কাপা কাপা হাতে খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারছি না। বুকের ভেতর শুদ্ধে কাঁপছে। আর চোখে তার খাওয়া দেখছি। ঠোঁটের সাইডে খাবার লেগে আছে, দেখতে কিউট লাগছে তো। আমার হাত আমি তার হাতে খোঁচা দিতেই সে তাকালো। হাতের ইশারায় ঠোঁট দেখিয়ে দিলাম। আউ, বাহ, তুমি দেখি লুচি হয়ে যাচ্ছ। পাবলিক প্লেসে স্যারের থেকে লিপ কিস চাচ্ছ। বেলি, তুমি তো নতুন হিস্ট্রি তৈরি করতে চাচ্ছ। হ্যাঁ, আমি ছোট ছোট চোখ করে তার দিকেই তাকালাম। মুখ ভেঙিয়ে বললাম, আপনার ঠোঁটের পাশে খাবার লেগে আছে, সেটাই বলছিলাম। আপনার ওগুলো করার কোনো ইচ্ছা নেই আমার। তাই নাকি? ওগুলো বলতে কি বোঝালে? তার দিকে ঠোঁট উল্টিয়ে তাকালাম। আপনি আমায় লজ্জা দিচ্ছেন? হা হা হা, লজ্জা? আচ্ছা, তুমি কি ওগুলো বলতে চুমুকে বুঝিয়েছো? আমি মুখ ঘুরিয়ে নিলাম। অনেক মেয়েরাই আর চোখে তাকাচ্ছে। এই লোকের মাথায় ফালতু কথা ছাড়া কিছু নেই। সে আমার হাত ছেড়ে দিল। হাত পরিষ্কার করে ফোন টিপতে লাগলো, অথচ মুখ পরিষ্কার করলো না। বেলি, হুম। ওই যে টিস্যু, ওটা নাও আর মুখটা মুছে দাও তো। হ্যাঁ, বুঝতে পেরেছিলাম এমন কিছুই করাবে। বড় ছোট সবাই আশেপাশে, কিভাবে করব? তাও আমি কাঁপা কাঁপা হাতে টিস্যু নিলাম। তার দিকে তাকাতেই সে আমার চোখের দিকে তাকালো। আমি অন্যদিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিলাম। ধীরে ধীরে মুছে দিলাম তার ঠোঁট সহকার কর্নারের খাবার। সে এক ধ্যানে আমায় দেখছিলেন। আমি মুচকি হেসে উঠতে যাব, তখনই আমার হাত ধরে বসিয়ে দিল। চুপচাপ খাবারগুলি ফিনিশ করো, আমি ডিস্টার্ব করছি না এখন। ওই যে ওখানে আছি আমি, তোমার দিক নজর থাকবে, বুঝেছো? আমি মাথা নাড়ালাম। আওয়াজগুলো ভারী ভারী শোনাচ্ছিল। ভয় পাচ্ছিলাম যে সে গিয়ে ওখানের আপু ভাইয়াদের সাথে হাত মিলিয়ে কথা বলতে লাগলো। আমি চুপচাপ খাচ্ছি আর চোখে তাকে দেখছি। গান বাজছে লাউড হয়ে, কিন্তু আপুরা নেচেই যাচ্ছে। আমি আম্মুর হাত ধরে দাঁড়িয়ে আছি। এই লোকটা কখন থেকে আমায় ঘুরেই যাচ্ছে। আমার মুখে কি টাকা ঝোলানো? আজীব। অবশ্যই লোক না, 23 বয়সের মতন হবে। দেখতে ভদ্রলোক দেখাচ্ছে, কিন্তু আমাকে কেন বিরক্ত করছে? আমি নাচ দেখতে ব্যস্ত। হঠাৎ ওপাশে প্রচন্ড রকমের হাসির শব্দ পাচ্ছি। কে আর? আমার স্যার। হাসি গড়িয়ে গড়িয়ে ঝরছে ঝড়ের গতিতে। আর আমার শুধু শাসায়। আবার মেয়েদের নাচও দেখছে, আর চোখে আমায় মিষ্টি হাসি উপহার দিচ্ছে। কিন্তু তার হাসি এখন আমার শরীরে কেরোসিন ঢেলে দিচ্ছে। হঠাৎই পাশে এসে দাঁড়ালো সে অচেনা পুরুষ। আমি একবার তাকিয়ে আবার নাচ দেখায় মত্ত হয়ে উঠলাম। ধীর সাউন্ডে আওয়াজ আসলো। নাম কে? আমি দ্রুত মাথা ওঠাতেই চোখ কপালে, আমার দিকে ঝুঁকে আছে। কিছু বলবো বা করব, তার আগে ঝড়ের গতিতে আমার হাত পেছনে কেউ মুচড়ে ধরেছে। ব্যথায় আমার হাত মনে হয় আর নেই। পেছনে ফিরতেই দেখি স্যার। কি হয়েছে ছোট ভাই? না, শুধু পরিচয় হতে আসলাম।
পরিচয়, নাম বেলি, থাকে পাশের বাড়িতে, আর মোস্ট ইম্পর্টেন্ট মাই ওয়াইফ। হ্যাঁ, ওয়াইফ? কে কার ওয়াইফ? ওয়াইফ না, ওয়াইফাই বলল। আমার হাতের ব্যথা ভুলে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। ছেলেটিও শকড। ধীরে ধীরে কেটে পড়ল, অথচ আমার হাত আজ ভেঙেই ছাড়বে। হাত ছোটানোর চেষ্টা করেই যাচ্ছি, আশেপাশে তাকাচ্ছি, সবাই নাচ দেখতে ব্যস্ত। তারপরও যদি কেউ দেখে ফেলে, ছাড়ে না কেন? টানতাছে কেন এই লোক? খোদা, মান ইজ্জত তো নিজের ডুবাবে, সাথে আমারটাও। আরে স্যার, এইটা আমার ছোট বিছানার নিজের জায়গা না যে যেটা ইচ্ছে করলেন কেউ দেখবে না। এটা পাবলিক বিয়ের প্লেস। আমার ছোট্টখাটো মান ইজ্জত তো ধুয়ে যাবে কেউ দেখলে। যাচ্ছি কোথায়? আমার কথাগুলো শুনে সে থেমে গেল, ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। দিন দিন দেখছি বড্ড পেকে যাচ্ছ, মান ইজ্জত তো বেড়ে যাচ্ছে দেখি। না না, তা না। তো কি, আর ওই ছেলের সাথে কিসের আলাপ চলছিল? কি বলেছিলাম? আন্টির সাথে থাকতে তাহলে এদিক ওদিক দৌড়াচ্ছিলে কেন? আর এমন হবে না। আচ্ছা, তখন ওই লোক মানে ওই ভাইয়াটাকে কি বললেন? আমি আপনার ওয়াইফ না ওয়াইফাই? অবশ্যই ওয়াইফাই বলেছিলেন হয়তো, কারণ আমাদের তো বিয়ে হয়নি। আচ্ছা, আমি আপনার ওয়াইফাই কিভাবে হলাম? মাথা তুলে তার দিক তাকালাম। সে তার নাক ফুলিয়ে দুই ভ্রু মাথায় তুলে আমার দিকে তাকিয়ে। বউ, ইউ আর মাই ওয়াইফ। আমার বউ হওনি, কিন্তু হবে, আর সেটা খুব শীঘ্রই। মুহূর্তের মাঝেই শরীরের তাপ বেড়ে গেল। তার আওয়াজেও এরকম, তার আওয়াজেও একরকম জাদু আছে। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, আশেপাশে তাকাতে ব্যস্ত। কেউ দেখলে স্যারের নামে বাজে কথা ছড়াবে। তার দিক চোখ পড়তে আমি 2 পা পিছিয়ে চলে এলাম, কারণ সে আমার সামনে এগিয়ে আসছে। যথারীতি আমিও পিছিয়ে যাচ্ছি। কি হচ্ছে? কেউ দেখলে সম্পূর্ণ কথা বলার আগেই সে 4-5 পা এগিয়ে আমায় ঘেঁষে দাঁড়ালেন। ইস, জবাব পেয়েছ? আর এত পাকনা পাকনা কথা কবে থেকে শিখেছ? বড্ড বুঝতে শিখেছ আজকাল। তো বিয়ে নিয়েও হয়তো সব জানো, তাই না? আমি রীতিমতো কাঁপছি। তার ফিসফিসানো আওয়াজ আমার শরীরের পশমও দাঁড়িয়ে পাল্লা দিয়ে কাঁপছে। আমি আর চোখে তার দিকে তাকিয়ে একটু পিছিয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা করলাম। তার পেছনে দানবের মতন ওয়ালটা আমায় আটকে রেখেছে। আমি ডান সাইডে চাপতে নিছিলাম, তার আগেই সে সেখানে হাত দিয়ে রাখলেন। আমি এইবার থ হয়ে রইলাম। আর চোখে তাকাতেই দেখলাম ওপর থেকে নিচ অবধি আমায় চোখ বোলালেন। আমার চোখের দিক চোখ পড়তেই যথারীতি নিচে তাকালাম। সালোয়ার স্যুট কি আমার জন্যই পরেছো? আমি চোখ বুঝে মাথা নাড়ালাম। হঠাৎ গালে স্পর্শ পেলাম তার ঠোঁটের। খুব মায়াবী লাগছে। সেদিন ডান গালে কিস করেছিলেন, আজ বাম গালে। আমার দিক কিছুটা ঝুঁকে বললেন, কন্ট্রোল হচ্ছে না যে লিপস্টিক কেন দিচ্ছ? আর দেবে না? আমি হতভম্ব হয়ে রইলাম। ঠোঁট দুটো কামড়ে মুখের ভেতর ভরে নিলাম। বড্ড লজ্জা লাগছে। কেন যে লিপস্টিক লাগাতে গেলাম? হাত দিয়ে ঠোঁট মুছতে নিছিলাম, তখনই তার আওয়াজ কানে আসলো। আমি মুছে দিচ্ছি। আমিও হাত নামিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম। আমি তো আর জানতাম না সে তার মোছানো মানে কি ছিল। মুহূর্তের মাঝেই ঠোঁটে তার স্পর্শ পেলাম। চোখ বন্ধ কি করব? আমি আশেপাশে তাকাতে ব্যস্ত। কেউ দেখলে সর্বনাশ। এদিকে তার হুঁশ তোয়াক্কা নেই। নিজের গতিপথ অনুসরণ করেই মনের আনন্দে চুমু খাচ্ছেন। ওপাশ থেকে কাউকে আসতে দেখেই তার নিচু হওয়া শরীরে ধাক্কা দিলাম। তাতে কিছুই না, সে ব্যস্ত এখন। আমি পেছনে ফিরেই 2 কদম পেছনে চলে এলাম। হাঁটতে হাঁটতে বারবার স্যার স্যার বলছি, যাতে মহিলাটা খারাপ কিছু না ভাবে। সে তো ভ্রু উঁচু করে আমার দিক তাকিয়ে। মহিলাটা চলে যেতেই সে আমার দিকে আবার আসতে নিলেই আমি দৌড় দিলাম, পেছনে আর তাকাইনি। বাসায় এসেছি 8টার দিক। এতক্ষণ যাবৎ মায়ের পেছন পেছনই ছিলাম। ভয় কাজ করছিল, আবার কে না কে কথা বলতে আসতো। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের মাঝেও চুমুর দৃশ্য বারবার ভেসে আসছে। লজ্জায় লাল নীল হওয়ার মতন অবস্থা। সকাল সকাল ঘুম ভেঙে যায়, আর সকালের আকাশ ছাদ থেকে দেখতে প্রচন্ড ভালো লাগে। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ছাদে পৌঁছালাম। হালকা হালকা কুয়াশা,
শীত চলে যাচ্ছে অল্প অল্প করে। দূর দূরান্তে চোখ যাচ্ছে বারবার। আকাশটা দেখতেও মারাত্মক সুন্দর দেখাচ্ছে। কানে আওয়াজ আসতেই সেদিকে তাকালাম। পাশের বাড়ির বড় ভাইয়া মিষ্টি হাসি দিলেন, সাথে আমিও। গুড মর্নিং বেলি। গুড মর্নিং আবির ভাইয়া। আবির ভাইয়া প্রচন্ড ফ্রি মাইন্ড, সব কথা গোছালো আর সুন্দরভাবে বলে, যা শুনতেও বেশ লাগে। তাও কেন জানি আমার শুধু আমার প্রিন্সের কথার আওয়াজ, চলাফেরা সব ভালো লাগে। আমার প্রিন্স চিল্লানোর আওয়াজ আসতেই ধরফড়িয়ে সেদিকে তাকাতেই আমি ওই পাশের বিল্ডিং থেকে স্যার ধমক দিচ্ছেন। স্কুল নেই, দ্রুত রেডি হয়ে স্কুলে আসো। আজ যদি দেরি করে পৌঁছাও। কথাগুলো বলে আগুনের দৃষ্টি নিক্ষেপ করলো। আমিও ধীরে ধীরে নেমে এলাম নিচে। দ্রুত শ্বাস নিলাম কয়েকবার। মা আজ স্কুলে যাবেন বেতন দিতে, আর এভাবেও গার্ডিয়ান ডাকা হয়েছে। 12-13 দিন পর স্কুলে নাচ গানের অনুষ্ঠান। মায়ের সাথে স্কুল পৌঁছালাম। ঢুকতেই দেখি স্যার আফরোজা ম্যামের সাথে কথা বলছেন। সেদিক দিয়ে যেতে হবে। আমি মাকে ইশারায় জানিয়ে সেদিকে এগিয়ে গেলাম। আসসালামু আলাইকুম ম্যাম। তার দিক তাকিয়ে, আসসালামু আলাইকুম স্যার, শুভ সকাল। দ্রুত পা চালিয়ে চলে আসলাম সেখান থেকে। স্যারের চোখ, ভয়াবহ দৃষ্টি। প্রত্যেকটা ক্লাস করে বাসায় পৌঁছালাম। স্যারের সাথে আই কন্ট্যাক্ট ছাড়া একটি কথাও হয়নি আমাদের। বাসায় চলে আসলাম। আজ মায়ের সাথে আমিও রান্না করছি, কিন্তু পরক্ষণে মায়ের কথা শুনে খুশি আর শকড দুটোই হলাম। দ্রুত কাজ শেষ করতে হবে। আজ তৃষ্ণাকে দাওয়াত দিয়েছি বাসায়, বলেছে আসবে, আর তোর বাবাও একসাথেই খেতে বসবে। তার জন্যই এত রান্না বান্না চলছে, এত এত আইটেম। বাব্বা, জামাই আদর হবে নাকি? তা মা হঠাৎ? আরে তৃষ্ণা নাকি ঢাকা যাবে, সন্ধ্যার দিক রওনা দেবে। ওর মা নাকি অসুস্থ, 10-12 দিন তো থাকবেই। কথাটা শুনে আমি স্তব্ধ। 10-12 দিনের জন্য চলে যাবেন? আমি এতদিন কিভাবে থাকবো? মাথাটা মনে হচ্ছে ঘুরে পড়েই যাবে। আমি ধীরে সুস্থে রুমে এসে বিছানায় বসে পড়লাম। মাথাটা দুপাশে চেপে ধরে বিছানায় কাত হয়ে রইলাম। বড্ড যন্ত্রণা হচ্ছে যে বুকের সাথে পুরো শরীরে। আমি সেই যে শুনেছি আর উঠিনি। হঠাৎ তার আওয়াজ কানে আসতেই দ্রুত বিছানা ত্যাগ করে সেদিকে চলে এলাম। সোফায় বসে বসে ফোন টিপছি আর লুকিয়ে তাকে দেখেই যাচ্ছি। মুখটা শুকনো হয়ে আছে, মেজাজ ভালো নেই তার। মা অসুস্থ তো, তাই হয়তো। আমার জন্যই তো তাদের রেখে এখানে থাকছেন স্যার, কিন্তু সে চলে গেলে আমি কিভাবে থাকবো? আমি যে পারবো না থাকতে। বড্ড ভালোবেসে ফেলেছি স্যারকে। মায়ের ডাকে দ্রুত রান্নাঘরের দিকে চলে এলাম। মা যা যা হাতে দিল তা নিয়ে টেবিলে সাজিয়ে রাখলাম, আর স্যার আমার দিক করুণ চোখে তাকিয়ে। আর আমার বুকটা ধুক করে উঠল। কষ্ট হচ্ছে যে ভাবতেই আমার কান্না করতে ইচ্ছে করছে। 1-2 দিন না, 10-12 দিন তাকে দেখতে পাবো না। টেবিলে বাবা, সে আর আমি বসে আছি। মা খাবার বেড়ে দিচ্ছে। আমার আজ খাওয়া হবে না, গলা দিয়ে খাবার নামবে না। সে আর চোখে তাকাচ্ছে আর খাচ্ছে। মায়ের রান্নার প্রশংসা করছে আর নানান কথা বলে যাচ্ছে। যখন শুনলাম মায়ের মুখে তার বিয়ের কথা, আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। স্যারকে ঢাকা যেতে বলেছে তার মা, তার জন্য পাত্রী দেখা হয়েছে। ছেলের বিয়ে নিয়ে তার মা নাকি চিন্তিত। আমার চোখে পানি মনে হচ্ছে গড়িয়ে পড়বে। অন্যদিকে ঘুরে চোখের পানি মুছে নিলাম আর চোখে তাকে দেখতে লাগলাম। আমার প্রিন্স অন্য কারো হয়ে যাবে, সে কি আমার হবে না? আমাদের ভালোবাসার কি কোনো শক্তি ছিল না? রুমে বসে চোখের বন্যা ঝরিয়ে ফেলেছি। কান্নার বেগ মনে হচ্ছে শুধু বাড়ছে। হু হু করে আওয়াজ আসতে চাচ্ছে। খানিকক্ষণ পর কারো পায়ের আওয়াজে চোখ মুছে সেদিকে তাকালাম। রুমে স্যার এসেছেন, পেছনে মা। আমি দ্রুত বিছানা থেকে নেমে স্যারকে সালাম দিলাম। সে আমার দিকে তাকালেন। 10-12 দিনের পরে আমি দিয়ে যাব, সেগুলো প্রতিদিন পড়ে শেষ করে ফেলবে, কেমন? আমি নিচে তাকিয়ে মাথা নাড়ালাম। মায়ের আওয়াজে তার দিকে তাকালাম। আমি চা বানিয়ে নিয়ে আসি, মন দিয়ে সব বুঝে নে, যা না পারিস। মা যেতে আমি 3-4 পা পিছিয়ে গেলাম। স্যার দ্রুত আমায় জাপটে ধরলেন, মাথাটা তার বুকে চেপে ধরলেন। বেলি, আমায় ঢাকায় ফিরতে হবে, একবারের জন্য চলে যেতে হবে। আমার জন্য মা দিন দিন অসুস্থ হচ্ছে, কসম দিয়েছে তার।
এখান থেকে না গেলে তার মৃত্যু দেখতে হবে। আমি স্তব্ধ হয়ে রইলাম, কান্নাটাও এখন আসছে না। সে আবার বলতে লাগলেন, 1 মাস সময় নিয়েছি, 1 মাসের মাঝেই ঢাকা শিফট হতে হবে, আর 10-12 দিনের জন্য ঢাকা যেতে হবে। মা হসপিটালে অ্যাডমিট, সে যত দ্রুত সম্ভব আমার বিয়ে দিতে চান। আমি তাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিলাম। হাউমাউ করে কান্না করতে লাগলাম। ভালো লাগা, ভালোবাসা শিখিয়ে এখন চলে যাবেন? কিভাবে থাকবো আমি? কিভাবে বাঁচবো? তার বকা, তার ছোঁয়া, তার হাসি, প্রতিচ্ছবি কিভাবে ভুলবো? পারবো না ভুলতে, পারবো না তো। আমি কিভাবে থাকবো? আমি পারবো না থাকতে, বিশ্বাস করেন, একদিনও থাকতে পারবো না। সে দ্রুত পায়ে গিয়ে আমায় জড়িয়ে ধরলেন। আমিও পারবো না, আমি আসবো তো তোমায় দেখতে, আর বিয়ে বিয়ে তোমাকেই করব। আমি তাকে জড়িয়ে কাঁদতে লাগলাম। আমি বেঁচে থেকেও মরে যাব তাকে ছাড়া। কিভাবে থাকবো? সে আমার চোখের পানি মুছিয়ে দিলেন। পকেট থেকে একটা ফোন বের করলেন। যখন মন চাইবে কল দিবে, দেখতে চাইলে ভিডিও কল দিবে। আমি কল দিলেই সাথে সাথে রিসিভ করবে। সন্ধ্যায় চলে যাচ্ছি, কিছুদিনের মাঝে আবারও আসবো। তাতে কি, চিরদিনের জন্য তো চলে যাবেন। আমি আবারও হু হু করে কেঁদে উঠলাম। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এত কষ্ট কেন হচ্ছে? হুশ, কান্না বন্ধ, আন্টি আসছে, চুপ। আমি দ্রুত চোখের পানি মুছে নিলাম। সে আমার 10-12 দিনের পড়া দিয়ে দিলেন। কিভাবে চলবো, কিভাবে থাকবো, সব কিছু বলে দিচ্ছেন। আর আমি নিজেকে কন্ট্রোল করছি। কান্নার বেগ যেন বাড়িয়ে আসতে চাচ্ছে। চাটা শেষ করে সে যেতে লাগলো। মা বেরিয়ে যেতে আমি দ্রুত তাকে জড়িয়ে কেঁদে দিলাম। আমার কষ্ট হচ্ছে, আমি আপনার সাথে যাব। হুশ, কাঁদে না, আমার সাথে যাবে যখন সময় হবে। সে আমার কপালে চুমু খেয়ে বেরিয়ে গেলেন। আমি দ্রুত দরজা বন্ধ করে কেঁদে উঠলাম। নিস্তব্ধ হয়ে শরীরটা ফ্লোরে পড়ে গেল। কষ্ট যে সহ্য হচ্ছে না। এমন কষ্টের সাথে তো আমি পরিচিত নই। সারা জীবনের জন্য কি তাকে পাবো? ঘুম ভাঙে ফোনের আওয়াজে। ভাইব্রেশন হচ্ছে, বালিশ কাঁপছে। বালিশ সরাতেই স্যারের দেওয়া ফোনটা চোখে পড়ল। কেউ কল দিছে। 116। আবারও কল আসতে রিসিভ করলাম। ঘুমু ঘুমু গলায় সে বলল, গুড মর্নিং বেলি। আমার বুঝতে বাকি নেই কার কল। মুখের হাসিটাও এত বড় হয়ে উঠেছে। গুড মর্নিং। স্কুলে যাওনি? না, কেন? ভালো লাগছিল না। ভালো লাগছিল না নাকি আমি স্কুলে নাই বলে? দুটোই। সে হাহা করে হাসছে। হাসার কি হলো? পচা স্যার। আচ্ছা, আন্টি কেমন আছে? মায়ের কিছুই হয়নি, আমায় মিথ্যা বলে আনিয়েছে। ও, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। যাও ফ্রেশ হয়ে খেয়ে নাও। আচ্ছা। ফোনটা রাখতে মন চাচ্ছিল না, তাও এটা ভেবে রাখলাম যে ব্রেকফাস্ট করে আবারও কল দিব। পরে কল দিতেই ব্যস্ত। সারাক্ষণ ফোন দিয়েই চলেছি, কিন্তু ব্যস্ত। বুকটা আমার ধপাস ধপাস করছে। কল কেন ধরছে না? কি হচ্ছে স্যারের? কিছু হলো না তো? ভয় আত্মাসহ লাফাচ্ছে আমার। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফোনটা চেক করলাম। সাথে সাথে কাঁদতে ইচ্ছে করছে। একটি মেসেজ বা কল কিছুই ছিল না। এই সে আমায় ভালোবাসে? ভালোবাসার নমুনা কি এইটা? স্কুলে যেতেই সবাই আমায় আদর করছে, গিফট দিচ্ছে, আর ভালো থাকতে বলছে। আজীব, কি হচ্ছেটা কি? হঠাৎ হাসান দৌড়ে এসে আমার হাত ধরলো। বেলি, কেন চলে যাবি? এখানেই থাক না, অনেক মিস করবো যে তোকে। কোথায় যাচ্ছি আমি? পেছন থেকে মা বলে উঠলো। ঢাকা। আমি দ্রুত পেছনে তাকাতেই দেখি মা বাবা দাঁড়িয়ে। মা আমার মুখটা ধরে বলে উঠলেন, ট্রান্সফার নিয়েছি তোর, ঢাকায় শিফট হব। তোর আব্বু ট্রান্সফার হয়েছে। খুশিতে কাঁদবো নাকি অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছাবো বোঝার উপায় নেই। বাসায় গিয়ে চিন্তা ভাবনা করছি, আর মা বাবা কি কি যেন বলছে আর হাসছে। ঘরের যাবতীয় জিনিস গোছাতে ব্যস্ত। কি হচ্ছে? যাক, ভালোই হয়েছে, স্যারকে ঝটকা দেওয়া যাবে। সেদিন খুশিতে আমার আর ঘুম হয়নি। হাসানের সাথে পুরো একটা দিন আবেগে কাটিয়েছি। নিজের ফোন নাম্বার দিয়েছি। ওর নানুর বাসা ঢাকা, সেখানে যেতেই যেন আমার সাথে দেখা করে সেটাও বলে রেখেছি। সকলের সাথে কুশল বিনিময় করলাম 2 দিন। এখান থেকে যেতে যেমন কষ্ট হচ্ছে, তেমনি স্যারকে দেখতে পাবো, তার কারণে ভালোও লাগছে।
চট্টগ্রাম থেকে বিদায় নেওয়ার সময় আমি প্রায় কেঁদেই দিয়েছি। সবাইকে ফেলে যাওয়াটা কষ্টের, বেশি কষ্ট লাগছিল হাসানের জন্য। বেস্টি বলে কথা, ও বলেছে প্রায় ভিডিও কলে কথা বলবে, মাসে কয়েকবার ঢাকা আসবে। আমিও হ্যাঁ বোধক জানিয়েছি। আসলে মায়াতে জড়িয়ে পড়েছি সকলের সাথে। বাবার সাথে নানান দুষ্টুমি করে পৌঁছালাম ঢাকা। নানুদের বাড়ির সামনে ট্রাক থেমেছে আমাদের। আমি দ্রুত বেরিয়ে আসতেই নানি জড়িয়ে ধরলো, পাগলের মতো চুমু খাচ্ছেন। ঠিক তেমনি আমিও জড়িয়ে রেখেছি তাকে। নানুর সাথে কথা বলতে বলতে ভেতরে ঢুকতে না ঢুকতে আমি অবাক, আমার পুরো 14 গোষ্ঠী এখানে। ঘরের মানুষ আটছে না এমন অবস্থা। আমি দৌড়ে খালা খালু কাকা কাকি বোন ভাই মামা মামিদের সবাইকে জড়িয়ে আছি। এত খুশি লাগছে যে কি বলবো, কিন্তু সবাই এখানে কেন? সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ মামা আমার মাথা টেনে হাত বুলিয়ে বলে উঠলেন, কত বড় হয়ে গেছে আমাদের ছোট্ট বেলিটা, একদম বিয়ে দিতে পারবো তাই না? আমি হতভম্ব হয়ে রইলাম। বিয়ে দিতে পারবে? সিরিয়াসলি? আমি এখনো ছোট, আমার বিয়ের কথা ভাবছে এখনই? ভাবা যায়? মা বাবা রুমে ঢুকতেই ভালোবাসার বন্যা বয়ে গেল। ভাইয়েরা বোনেরা খুশিতে চোখের পানি ফেলতে লাগলো। আমার বেশ ভালোই লাগছে। পরিবার একত্রে হলে কতটা আনন্দ হয় তা আজ বুঝলাম। মিশি আমার বড় মামার মেয়ে, আমার থেকে 2 বছরের বড়, বেশ ফ্রেন্ডলি। ওর সাথেই নানান গল্প জুড়ে দিলাম। ও আমায় আর চোখে দেখছে আর হঠাৎ মুচকি হাসছে। এইবার আমি রেগেই বললাম, কি হয়েছে, হাসছো কেন পাগলের মতন? না, কিছু না। বলে আবারও হাসতে লাগলো। আমি চুপচাপ ওইখান থেকে চলে আসলাম। আজীব, সকলের এমন অদ্ভুত বিহেভ আমার মাথায় ঢুকছে না। নিচে নামতেই দেখি আব্বু মুখটা ছোট করে রেখেছে। আব্বুর আবার কি হলো? আব্বু, কি হয়েছে? কিছু না, তুমি যাও গোসল সেরে নাও। কিছুই বুঝলাম না। সবাই কি নিয়ে যেন ফিসফিস করে কথা বলছে। কি নিয়ে? আমাকে দেখে মিষ্টি হাসি দিচ্ছে। কি হচ্ছেটা কি? এইবার আমি সোজা নানির রুমে গেলাম। মাত্র নামাজ শেষ করে বসেছে। আমি দ্রুত গিয়ে তার পাশে বসলাম। নানি, এখানে কি হবে? এত আয়োজন চলছে যে? যা হবে পরে দেখতে পাবি, এখন গিয়ে গোসল করে নে যা। আর কোথাও যাব না, কেউ তো কিছু বলছেই না। আমি আপুর রুমে চলে এলাম। কাপড় নিয়ে গোসল করে নিলাম। খাটের উপর চুপচাপ বসে আছি, অপেক্ষায় আছি আপু কখন বের হবে। আপু বের হতে আমি দ্রুত ফোনটা বের করে কল লাগালাম স্যারের ফোনে। রিং হচ্ছে কিন্তু ধরছে না কেন? আবারও কল দিতেই বিজি। স্যার কি আমায় ইগনোর করতে চাচ্ছে? কলের পর কল দিয়েই যাচ্ছি কিন্তু সে রিসিভ করছে না। আমার চোখ ভিজে যাচ্ছে পানিতে। আজ 2 দিন হতে চললো, অথচ একটিবার কল দিল না আর রিসিভও করলো না। এই তার অতিরিক্ত ভালোবাসা? এটাই নমুনা? আমি এখন পুরনো হয়ে গেছি তাই আর চলছে না? নতুন পেয়েছে তাই ভুলে গেছে? আমার এত কান্না পাচ্ছে কেন? আমি কেন কাঁদবো? সে আমার কথা মনে রাখেনি, আমি কেন মনে রাখবো? রাখবো না মনে, কাঁদবো না, তাও চোখের পানি টুপটুপ করে পড়ছে। প্রচন্ড কষ্ট হচ্ছে। চোখ খুলতেই দেখি আমি বিছানায় উপুর হয়ে শুয়ে আছি। মাথাটা ব্যথা করছে, কাঁদতে কাঁদতে মাথা ধরে এসেছে আমার। আয়নার সামনে দাঁড়িয়েই নিজেই অবাক, মুখটা ফুলে টমেটো। কেউ দেখার আগেই ওয়াশরুমে ঢুকে পড়লাম। কেউ দেখলে 1000টা প্রশ্ন করবে। কিভাবে বলবো এই অল্প বয়সে ভালোবেসে আমি পাগল হয়ে গেছি? ভালোভাবে ফ্রেশ হয়ে নিলাম, তাও মুখটা ফোলা ফোলা, ঢুলু ঢুলু হয়ে আছে চোখগুলো। ঘড়ির দিক তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। 6টা বাজতে চললো। কেউ আমায় ডাকলো না খেতে। কি স্বার্থপর সবগুলো। কেউ ভালোবাসে না আমায়, কেউ না। আবারও ফোনটা ধরলাম। একটু আশা ছিল যদি একটি মেসেজ দেয়, কিন্তু না, স্যার একটি মেসেজ বা কল কিচ্ছু দেয়নি। একটি কলও না। পচা খারাপ খচ্চর স্যার, একটি কলও দিল না। রাত্রে শেষ হয়ে ভোর হতেই 3 দিন চলে যাবে। কি এমন ব্যস্ত যে একটা মেসেজ দেওয়া যায় না? ফোনটা হাতে নিয়ে বসে আছি, বারবার স্ক্রিনে তাকাচ্ছি যদি একটি মেসেজ দেয়। কিন্তু ক্ষুধাও তো লেগেছে। ফোনটা লুকিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। সবাই টুকটাক কাজে ব্যস্ত, ডাইনিং এ খাবার রাখা। আমি গিয়ে চুপচাপ খেয়ে নিলাম।
আর চোখে সবাইকে পর্যবেক্ষণ করছি। আমাকে টুকটুক চোখে দেখছে, আমি বড় বড় চোখ করে তাদের তামাশা দেখছি। হঠাৎ নাহিন, বড় মামার ছেলে, আমার সামনে চেয়ারে বসলো। আমি ভ্রু উঁচু করে ওর দিকে তাকালাম। ওর ভ্রু দুটো উঁচু করে মুখ বাঁকালো। আমি মুখ ভেঙিয়ে দিলাম আর নাহিন হো হো করে হেসে দিল। পাজি মেয়ে আমায় মুখ দেখাচ্ছে। আমি চুপচাপ খেয়ে উঠছিলাম। হঠাৎ নাহিন আমার পেছনে এসে কানে কানে বলে উঠলো, এত আয়োজন তোমার এঙ্গেজমেন্টের, তাও তোমার থেকে অনেক বেশি বয়সী এক লোকের সাথে। খুব জলদি আমরা বিয়ে খেতে চলেছি। আমি টাসকি খেয়ে চোখ বড় বড় করে নাহিনের দিকে তাকালাম। নাহিন হাসতে হাসতে চলে যাচ্ছে। হা, আমার এঙ্গেজমেন্ট? সিরিয়াসলি? কি আবল তাবল বকছিস? বড্ড পেকে গেছিস দেখছি। বিচার দিব মামার কাছে? যাও, গল্প করলাম তোমার, আগে আগে জানিয়ে দিলাম যাতে ভেগে যেতে পারো। আমি এইবার দৌড়িয়ে মায়ের কাছে চলে এলাম। মা, নাহিন কি বলছে এগুলো? কি বলছে? এই যে আমার নাকি আজ এঙ্গেজমেন্ট। তার জন্যই তো ঢাকায় শিফট হয়েছি। মা, তুমি মজা করছো তাই না? মজা কেন করব? আমি এইবার চিল্লিয়ে উঠলাম, এগুলো কি বলছো তোমরা? আমার এঙ্গেজমেন্ট? আমি এখনো পিচ্ছি মা, আর আমাকে না জানিয়ে কিভাবে পারলে? আব্বু! আমি চিৎকার করতে করতে আব্বুর কাছে যাচ্ছি। আব্বু, এগুলো কি শুনছি আমি? আমার নাকি এঙ্গেজমেন্ট হবে? হুম। কি বলছো এগুলো আব্বু? আমি এখনো এঙ্গেজমেন্ট বা বিয়ে কিছুই করব না। আমি এখনো ছোট। কি সব বলছো তোমরা? এইবার আমি কেঁদেই দিলাম। বাবা আমার মাথায় হাত বোলাচ্ছেন। গাধি, তোমার জন্য তো তোমাকে এত দ্রুত এঙ্গেজমেন্টটা করিয়ে রেখেছি। আমাদের থেকে তুমি বেশি খুশি হতে পারবে। দেখে নিও, পাগল একটা। কথাগুলো বলে হাসতে হাসতে চলে গেল। আমি দৌড়িয়ে রুমে ঢুকে একটার পর একটা কল স্যারকে দিয়েই যাচ্ছি। লাস্ট মেসেজ দিলাম। আপনি কি আমায় ইগনোর করছেন? ইগনোর না করে সরাসরি বলে দিলেই পারতেন, আর আমি ডিস্টার্ব করতাম না। রিপ্লাই আসেনি। 2 ঘন্টা যাবৎ ফোন নিয়ে বসে আছি। আর ভালো লাগছে না। কি করব? স্যারকে কিভাবে জানাবো যে আমি অন্য কারো হয়ে যাচ্ছি? তিনি তো আমার ফোনটাও ধরছেন না। এখন আমি কাটতেও ভুলে গেছি। এমন যন্ত্রণা হচ্ছে কেন? হঠাৎ এত দ্রুত এগুলো কি হচ্ছে আমার সাথে? বড্ড কান্না পাচ্ছে, কিন্তু কান্না আসছে না। ওরে, কেউ সাহায্য করো, হাসাইন না। হাসানকে কল করলাম, ফোন রিসিভ হচ্ছে না। এইবার ফোনটা আছাড় দিতে ইচ্ছে করছে না, কল ব্যাক করেছে। হ্যালো হাসান, কিরে, কি হয়েছে? আমার এঙ্গেজমেন্ট দেওয়ার জন্য ঢাকায় নিয়ে এসেছে। কি বলছিস? সিরিয়াসলি? হুম। আরে তুই কাঁদিস না। আচ্ছা, তুই তো কাউকে ভালোবাসিস না, তো কি হয়েছে? বিয়ে তো হচ্ছে না, জাস্ট এঙ্গেজমেন্টটা তো। কি বলতেছিস গাধা? আমি একটুখানি মেয়ে, 18 হয়নি এখনো, আর আমার বিয়ে দিয়ে দিচ্ছে ফ্যামিলি। তুইও আমার বেস্ট ফ্রেন্ড না, আমার কষ্টটা বুঝলি না শয়তান। কলটা কেটে আবারও কেঁদে উঠলাম হু হু করে। আমার স্যার না, আমার স্যার না, এটা সবাই খারাপ। হাসান কল দিচ্ছে, নাক ছেড়ে কল রিসিভ করলাম। কিরে, ইনভাইট করবি না? তবে রে শয়তান, তোর জীবনেও পোলাপান হবে না কুত্তা। তোর কোনোদিন বিয়েই হবে না, এতিম একটা। আরে বোন আমার, বিয়ে তো তোকে করতেই হবে। আজ না হলে কাল করবি তো, নাকি সিঙ্গেল তো আর থাকবি না সারা জীবন? আমি যে অন্য কাউকে ভালোবাসি। একটু আগে না বললি তুই এখনো বাচ্চা, একটুখানি মেয়ে, তোর আবার ভালোবাসার মানুষও আছে? হুম। কে সে? বলা যাবে না। আচ্ছা, আমি ঢাকা আসবো? কি কি? বিয়ে খেতে আসবি আমার? তোর বিয়ে না খেলে কি আর আমার নিজের বিয়ে হজম হবে? তুই বউহীন মরবি, দেখে নিস। সবাই বাহিরে হাসাহাসি করছে, আর আমার কান্নার বেগ বাড়ছে। এই জালিয়াতি করার জন্য আমাকে নিয়ে এসেছে স্যার। এত রাত্রে কোথায় যাব? বাড়ি থেকে পালিয়ে তো আরেক মুসিবত। ও আল্লাহ, কই আসছি আমি? কিছুই তো চিনি না, ফোনটাও তো আনলাম না। 8টা বাজছে রাত্রে। এখনই মানুষ যেভাবে তাকাচ্ছে, রাত আরেকটু গভীর হলে তো আমায় কেউ খুঁজেই পাবে না। মাথা নিচু করে হাঁটছি। আমি আমার স্যারকে প্রচন্ড ভালোবাসি।
সে আমায় ভালো না বাসলেও আমি বাসি, অতিরিক্ত ভালোবাসি। আর তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, একদমই না। ভাবছি আর আনমনে হাঁটছি, কোথায় যাচ্ছি তাও জানি না। রাস্তার মোড়ে কিছু কিছু ছেলেরা দাঁড়িয়ে, ভয় করছে তো কি করব এখন আল্লাহ। মাথা নিচু করে হাঁটছি, আল্লাহ সাহায্য করিও। এই যে, ছেলেদের আওয়াজে আমার আত্মা সহ কেঁপে উঠল। দৌড় দিব তখনই এক ছেলের আওয়াজে থেমে গেলাম। এই যে পিচ্চি আপু, এত রাতে এভাবে গলিতে গলিতে হাঁটছো কেন? একা একা রিস্ক হতে পারে। হ্যাঁ পিচ্চি, এভাবে এমন ছোট ছোট গলিতে তোমার হাঁটা উচিত না। আমি সেদিকে ফিরে তাকালাম, দেখতে কেমন খারাপ দেখাচ্ছে। ময়লা কাপড়, তাও মনের দিক দিয়ে ফ্রেশ। পাশের ছেলেগুলোর ব্যবহারও সুন্দর, আমার থেকে বেশ বড় হবে। আমি হাসি মুখে তাদের সামনে গেলাম। তা আপনারা এত রাত্রে বাহিরে কেন? আপনাদের কি বাড়ি এইখানে ভাইয়া? ছেলেগুলো হো হো করে হেসে দিল। আরে পিচ্চি আপু, আমাদের আবার পারে এই কাজ কাম করি আর ঘুরে। তা পিচ্চি, তুমি এমন রাতে একা একা ঘুরতেছো কেন? আসলে থাক, বলতে হবে না। তুমি মেন রোডে চলো, ওখানেই কথা বলি কেমন? এসব চিপাচাপা গুলিগুলো রিক্সে। আমি মিষ্টি হেসে মাথা নাড়ালাম। হাঁটতে হাঁটতে তাদের নাম জানলাম। রফিক, কাউসার, জয়নুল, রিশাস। প্রচন্ড ভালো মনের। মেইন রোড আসতেই মন হালকা হলো। এই পিচ্ছি লাইনে যে কিভাবে চলে এলাম নিজেও জানি না। পাশের চায়ের দোকানে বসতে বলল, আমিও বসে তাদের সাথে চা খাচ্ছি আর আলাপ করছি। সাধারণত কোনো মেয়ে মানুষ দেখছি না নিজেকে ছাড়া। প্রচন্ড গুড লাগছে তাও। এক বৃদ্ধা বয়সী নানা বসে আছে দোকানে, তার সাথে হাসাহাসি করছি মন মতো। ভুলেই গেছিলাম যে আমি পালিয়ে এসেছি আর যাওয়ার মতো জায়গাও নাই। হঠাৎ আমার সামনে বসা ভাইয়াগুলো দাঁড়িয়ে গেল। আমিও পেছনে তাকালাম, কিন্তু তার আগে গালে এমন জোরে থাপ্পড় মারলো যে আমি ঠাস করে নিচে পড়ে গেছি। আহ, ব্যথাও পেয়েছি। আমি কাঁদো কাঁদো ফেস করে দ্রুত উঠে দাঁড়ালাম। কে মারলো তার দিক তাকাতে চোখের পানি টলমল। স্যার! দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম, হু হু করে কেঁদে উঠলাম। সে আমায় ছাড়িয়ে মাথায় আরেকটা থাপ্পড় দিল। এইবার আমি আরো জোরে কেঁদেই উঠলাম। সে মনে হচ্ছে রাগে কাঁপছে, হাত মুঠো করে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে 2 পা পিছিয়ে গেলাম। ইউ ইডিয়েট, এত বড় একটা কাজ কিভাবে করতে যাচ্ছিলে? হ্যাঁ, যদি কিছু হয়ে যেত? এত রাত্রে তুমি ঘর থেকে বেরোনোর কথা ভাবলে কি করে? আবার হাত তুলতে নিচ্ছিল। আমি দ্রুত পিছনে চলে এলাম। মন তো চাচ্ছে এখানে পুঁতে দেই তোমায়। কাঁধি, মাথার মাঝে বুদ্ধি বলতে কিচ্ছু নেই। রাস্তাঘাটের অবস্থা ভালো, এত সাহস আসলো কিভাবে? উত্তর দিচ্ছ না কেন? আমি হু হু করে কাঁদছি। 2টো থাপ্পড়ের সাথে ধমক আর কত বকা। যার জন্য পালালাম সেই বলে চোর? স্যার মনে হচ্ছে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মানে কি? আপনি তো আমার ফোন ধরছিলেন না। আবার বাসায় নাকি আজ আমার এঙ্গেজমেন্ট, আপনায় ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না, তাই তো। সে কিছুক্ষণ আমার দিক তাকিয়ে থেকে সেই ভাইয়াদের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ গাইস, এত দ্রুত এই পাগলকে খুঁজে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কথাগুলো বলতে বলতে সবাইকে জড়িয়ে ধরলো, তাদের কিছু টাকা হাতে দিল। আসি। ভাইয়াগুলো আমার দিক তাকিয়ে বলতে লাগলো, পিচ্চি, আর একা একা বেরোনোর কথা মাথায় এনো না। সবসময় আমাদের মতো ভালো ভাইদের পাবা না। আমি কেঁদে দেওয়ার মাঝেও হেসে উঠলাম। তাদের সাথে হাত মিলাতে যাব, তখনই সে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন। আমি মুখ গোমরা করে গাড়িতে বসে আছি, আর তার সাথে কথা নেই। বজ্জাত পাজি আমার মুখ ফুলে গেছে কান্না করতে করতে। এত কান্না আমি আমার লাইফেও করিনি। আর আজ 2 দিন যাবৎ কাঁদতে কাঁদতে চোখ ব্যথা করছে। স্যার আর চোখে আমার দিকে রাগী চোখে তাকাচ্ছেন। আমি তার দিকে তাকাবো না। সে হঠাৎ গাড়ি স্টপ করে দিল, ফোন বের করলো, মনে হচ্ছে কাউকে কল দিবে। হ্যালো আঙ্কেল। হ্যালো বাবা, পেয়েছো বেলিকে? হ্যাঁ পেয়েছি, মিরপুরের দিক চলে এসেছিল। আঙ্কেল, বিয়েটা কি আজ করা যাবে? আসলে আমি পাগলকে নিয়ে রিস্ক নিতে যাচ্ছি না। কিন্তু বাবা, ও তো এখনো ছোট। চিন্তা করবেন না, আমি
ওর বয়সের আর গতিবিধির সম্পূর্ণ দায়ভার মনে রাখবা। আচ্ছা, সব যখন তুমি বলছো, ঠিক আছে তাহলে। আচ্ছা, তাহলে বাসায় সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করুন। জি, মা বাবা যাচ্ছে ওখানে। আচ্ছা, তা তোমাদের আসতে কতক্ষণ সময় লাগবে? এই তো আধা ঘন্টা লাগবে আসতে। আচ্ছা বাবা, তাহলে সাবধানে এসো। জি আচ্ছা। ফোন রাখতেই আমি তার দিক ফেল করে তাকিয়ে আছি, চোখে পানি চকচক করছে। আপনি বিয়ে করবেন অন্য কাউকে? সে এইবার রেগে তেড়ে আসলো আমার দিক, আমার মুখের দিক ঝুঁকে গিয়ে বলতে লাগলো, গাধি, এতটুকু বোঝার সামর্থ্য তোমার হয়নি? আমি ঢাকায় এসে পড়েছি, পরের দিন তোমরাও এসেছো, আমি তোমার ফোন ধরছি না, আবার হঠাৎ তোমার এঙ্গেজমেন্ট, আঙ্কেলের কথাগুলো, এত কিছুর পরও বুঝতে পারছো না? আমি মুখটা ছোট ছোট করে বললাম, কি? থাক, তোমার কিছু বোঝার প্রয়োজন নেই। আমি মুখ ফুলিয়ে জানালার দিক তাকিয়ে, সে আমার সাথে কথা বলেনি, আর আমিও রেগে আছি, কথা বলবো না। চুপচাপ বাহিরে তাকিয়ে আছি, কিন্তু খুশি লাগছে আমার স্যার আমার পাশে, আর চোখে তাকে দেখছি। ঢাকায় এসে তাকে আরো মারাত্মক দেখাচ্ছে, বেশি ইয়াং ইয়াং লাগছে। উফ, সে এত সুন্দর কেন? তার চোখে চোখ পড়তে অন্যদিকে তাকালাম। সোফায় বসে আছি এক অপরাধীর মতন, আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে চেনা অচেনা অনেক মানুষ। মা তো কেঁদে কেঁদে হয়রান, বাবা সেই তো নিজেকেই দোষারোপ দিচ্ছে, কেন আমায় চোখে চোখে রাখেনি। স্যার আমার সোজা বসে আছেন, এক ধ্যানে আমার দিক তাকিয়ে। হঠাৎ চোখ গেল স্যারের মায়ের দিক, সে আলতো করে আমার মাথায় হাত ছুঁয়ে পাশে বসলেন। বেলি, বয়স অনুযায়ী তুমি অনেক ছোট, কিন্তু তার মানে এই না যে তুমি বেশি ছোট। অনেক কিছুই বুঝতে শিখেছ। ছেলের মুখে যখন শুনেছি যে সে তার থেকে 13 বছরের ছোট এক মেয়েকে 4 বছর যাবৎ ভালোবাসে, বিশ্বাস করো নিজেরই কষ্ট হচ্ছিল। আমিও তো ভালোবেসে বিয়ে করেছি তৃষ্ণার বাবাকে। ভালোবাসা না পাওয়া প্রচণ্ড যন্ত্রণাদায়ক। যখন শুনলাম তুমি ওকে ভালোবাসো, তখন তোমার ফ্যামিলিকে বিয়ের প্রস্তাব দিই, তারা রাজি হননি। কিন্তু তোমার কান্নাকাটি দেখে তোমার মা যেচে রাজি হয়েছেন। বয়সের ভেদাভেদ অনেক, কিন্তু কি তার থেকে বড় কথা ভালোবাসা। এখন এইটা বলো, তুমি কি তৃষ্ণাকে বিয়ে করতে চাও? আমি হু হু করে কেঁদে উঠলাম। আমি তো তাকে নিজের করে পাওয়ার জন্যই তো এত প্রার্থনা। আল্লাহ আমার ভালোবাসা আমায় দিচ্ছে, তার থেকে খুশির আর কি আছে? প্রচন্ড কান্না পাচ্ছে, কিন্তু তা খুশির কান্না। সবাই অবাক চোখে আমার দিক তাকিয়ে। আমি কাঁদতে কাঁদতে বললাম, জি জি। সবাই হো হো করে হেসে ফেললো। মিনিট 10 মাঝে কাজী আসলো, তার আগেই আমাদের আংটি বদলিয়ে দিয়েছে মা। আমি চুপচাপ তাই করেছি যা আমায় করতে বলা হয়েছে। দেখতে দেখতে স্যারের নামে 3 কবুলও বলে ফেললাম। এই 3 কবুলের মাঝে আমি আমার ভালোবাসা পেয়ে গেলাম। সবাই আজ নানুর বাসায় রয়ে গেলাম, কাল নাকি স্যারের সাথে চলে যেতে হবে, কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না। মা বাবাকে রেখে যেতে মন চাইছে না। বিয়ের দিনের রাত্রে নাকি বাসর রাত হয়, অথচ আমার পড়ার রাত। বিছানায় বসে আইসিডির বই পড়ছি, আর আমার সামনেই স্যার বই নিয়ে গ্লোবাল ভিলেজ নিয়ে বিশ্লেষণ দিচ্ছে। হায়, কাজিনগুলো দরজায় উকি দিচ্ছে আর হাসছে। আমি চুপচাপ তামাশা দেখছি, আর স্যার পড়িয়ে যাচ্ছে। কি শয়তান, দেখলো যে আমি রেগে আছি, কোথায় মানাবে তা না, উল্টা পড়াচ্ছে। আহাম্মক একটা। আমি রেগে আছি। আপনি 2 দিন যাবৎ আমাকে ফোন দেন নাই, আমার খবর রাখেন নেই, এই আমায় ভালোবাসেন? সে আমার দিক ঝুঁকে গেল। কজ আমি তোমায় সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম, কিন্তু তুমি তো আমায় 1000 ভোল্টের ঝটকা খাইয়ে দিলে। জানো কত কাঠখড় পুড়িয়ে সবাইকে রাজি করিয়েছি? কিভাবে জানবে? সব তো আমি করেছি, তুমি তো শুধু হু 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 করে কেঁদেছো। ডাম্বো। আমি মুখটা ছোট করে বসে আছি, সে আবার আমায় পড়াতে শুরু করেছে, কিন্তু আমি ঘুমে ঢুলুঢুলু। বারবার ঘুমিয়ে পড়ছি আর জেগে উঠছি। স্যারের চোখে চোখ পড়তেই সে দ্রুত আমার কপালে চুমু খেলেন আর বলে উঠলেন, আমার বউ। মুহূর্তের মাঝে আমি কেঁপে উঠলাম। বউ আমি তার, আর সে আমার স্বামী। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার চোখে। সে আমার চোখে তাকিয়ে ধীরে ধীরে আমার পাশে বসে জড়িয়ে ধরলেন। আই লাভ ইউ বেলি।
আই লাভ ইউ টু। সে আমায় আরো টাইট করে জড়িয়ে ধরলেন। অতিরিক্ত চাই, নিজের থেকে বেশি চাই। তাকে আরো টাইট করে জড়িয়ে নিই আমিও। মুখটা আলতো করে ধরে তার ঠোঁটে আমার ঠোঁট ছোঁয়ালো। আমিও তাকে ইঙ্গিত দিতে লাগলাম। এখন তার ভালোবাসায় সারা জীবন রাঙিয়ে যাব, কারণ সে এখন শুধু আমার আমার ভালোবাসা। সে অতিরিক্ত চাই যে তাকে, শুধু তাকেই চাই সারা জীবন।